বড় ধরনের পরিবর্তন আসছে আগস্টের 17 তারিখ থেকে। কি সেই পরিবর্তন? কমিশন কিন্তু যখন MLS এ লিস্ট আপ করবেন তখন কিন্তু এটা দেয়া যাবে না। আপনি এটা বাড়িটা নেন, আপনার এজেন্টের ফিটাও আমি দিয়ে দেব। হয়তোবা 100% দিয়ে দেব, অথবা আপনি 50% দিয়ে দেব। অনেক সময় সেলারও এগ্রি হবে যে আপনার এজেন্টের ফি কিছু পে করে দেওয়ার জন্য। আজকে ট্যাক্সের মধ্যে সবথেকে বেশি গুরুত্ব পাবে আসলে বাড়ি বেচা কেনার যে বিষয়টি আমরা বলছিলাম, যে বড় ধরনের পরিবর্তন আসছে আগস্টের 17 তারিখ থেকে। কি সেই পরিবর্তন এবং সেটার আসলে কি কি এফেক্ট থাকছে? জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সকল TVN24 দর্শকদেরকে যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আমাদের প্রোগ্রামটা দেখতেছেন অথবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন। সো আপনি যেটা বলছেন যেমন রিয়েল স্টেটে কি কোনো ধরনের বড় ধরনের চেঞ্জ আসতেছে কিনা বা আসছে কিনা, ইয়েস, দের ইজ এ হিউজ চেঞ্জ বলা হয় এটাকে, এবং এই বলাটা আসলে জাস্ট লাইক এ প্রসেস অফ হোম বাইং। যারা এখন বাড়ি কিনেন নাই, বাড়ি কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন অথবা কারো বাড়ি বিক্রির কোথাও চিন্তা ভাবনা করতেছেন, তারা কিন্তু এই নতুন লর আন্ডারে অথবা নতুন যে নিয়মের আন্ডারে পড়বেন। এবং এই নতুন নিয়মটা আসলে কে করছে? ন্যাশনাল লাইক অ্যাসোসিয়েশন অফ রিয়েলটর, NAR, রাইট? সো তারা আসলে মানে নতুন রুলটা বলার আগে আমি ওল্ড রুলটা একটু এক্সপ্লেন করি, তো সবার জন্য বুঝতে ইজি হবে। সো সে ফর এক্সাম্পল আপনি একটা বাড়ি কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন। সো ওল্ড রুলে ছিল যে আপনি এজ এ হোম বায়ার হিসেবে আপনাকে ডাউন পেমেন্ট এবং ক্লোজিং কস্ট, এই দুইটা অ্যামাউন্ট অনলি কিন্তু আপনাকে অ্যাটেনশন দিতে হতো বা আপনার দরকার ছিল, রাইট? সেলার যে বিক্রি করবে উনি কিন্তু যে কমিশন যেটা আছে, উনার এজেন্ট প্লাস আপনার এজেন্ট, দুজনের এজেন্টের কমিশন কিন্তু সেলার আগে দিতেন, বুঝছেন? সো এইটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে এখন। কিভাবে চেঞ্জ হচ্ছে? এখন চেঞ্জ হয়ে যাবে যে আপনার যে এজেন্ট, এজ এ বায়ার হিসেবে যে এজেন্ট আছে, আপনার এজেন্টের ফি আপনাকে দিতে হবে। সেলার যে আছে, সেলার কিন্তু অনলি রেসপন্সিবল হবে উনার এজেন্টের ফি উনি দেবেন। এবং এটা এফেক্টিভ হয়ে গেছে অগাস্টের 17 তারিখ থেকে। 17 তারিখের পরবর্তীতে যারাই বাড়ি কিনবেন তারা কিন্তু আগে ডাউন পেমেন্ট, ক্লোজিং কস্ট প্লাস তাদের এজেন্টের ফিটাও কিন্তু তারা কিন্তু হাতে রাখতে হবে বিফোর বাইং এনি হাউসেস। আচ্ছা, সেক্ষেত্রে ক্রেতার এজেন্টের যে কমিশন সেটি MLS এর তালিকাভুক্ত করা যাবে না? না, এটা ওদের রুলসে বলে দিছে, যেমন আপনার যারা বিক্রি করবেন, রাইট, তারা যে বায়ার যে আপনার যে এজেন্টের কমিশন যেটা, ওইটা কিন্তু আপনার MLS এ দেওয়া যাবে না। কেন না দেওয়া যাবে না? কারণ হলো কি, যেমন আপনার বায়ারের যে কমিশন যে অ্যামাউন্টটা আগে ইউজুয়ালি হয়তো কি লাইক আপনার 5 to 6% টোটাল কমিশন অফ দ্য পারচেজ প্রাইস। যতই হাউসের প্রাইসটা থাকে না কেন, এইটার 5 থেকে 6% কমিশন কিন্তু সেলারের এজেন্ট প্লাস বায়ার এজেন্ট দুজনে কিন্তু 50-50 এইরকম করে ভাগ করে নিত। নাও এখন যেহেতু এটা টোটালি ইচ আপনারও রেসপন্সিবিলিটি, সেলার যে ওনার রেসপন্সিবিলিটি, এখন আপনি কত দিবেন না দিবেন এইটা কিন্তু আপনি MLS এ শো আপ করতে পারবেন না। কারণ হলো গিয়ে এটা কিন্তু আন্ডার এগ্রিমেন্টে আসতে হবে, এবং এই রেটটা যদি আগে 6% হয়, এখন যদি হাফ হয় তাহলে 3 হওয়ার কথা। এইখানে কিন্তু আপনার একটা নেগোসিয়েশন একটা পোর্শন আছে যে এক্স্যাক্টলি আপনি যে 3% দিতে হবে এইরকম করে কোনো কিন্তু দরাবাঁধার নিয়ম নাই। তারা বলতেছে ইট ইজ এ নেগোসিয়েশন। আপনি যেভাবে নেগোসিয়েশন করতে পারেন আপনার এজেন্টের সাথে, দিস ইজ ইয়োর মানি অ্যান্ড ইউ ক্যান সেভ অন ইট। এটার কারণে তারা বলে যে বায়ারের এজেন্টের কমিশন কিন্তু যখন MLS এ লিস্ট আপ করবেন তখন কিন্তু এটা দেয়া যাবে না, লিস্ট করা যাবে না। কিন্তু এজেন্টের কমিশন চুক্তিটা কি বাধ্যতামূলক? ইট ইজ আন্ডার নিউ ল। এখন সে ফর এক্সাম্পল এখন আপনি লোক করতেছেন, সব করতেছেন, এখন ইউজুয়ালি আপনার একজন এজেন্ট দরকার, রাইট? আগের নিয়মে ওই এজেন্টের সাথে কিন্তু আপনার কোনো এগ্রিমেন্ট ছিল না বা কোনো এগ্রিমেন্ট থাকা বাধ্যতামূলক ছিল না। বাট এই নতুন রুলে আপনার এজেন্টের সাথে কিন্তু আপনার একটা বাধ্যতামূলক একটা এগ্রিমেন্ট হওয়া দরকার, যে এগ্রিমেন্টে বলা থাকবে যে আপনি কমিশন কিভাবে পে করবেন, এটা কি পার্সেন্টেজ ওয়াইজ পে করবেন নাকি একটা লামসাম অ্যামাউন্ট, যদি করেন তাহলে কত করে পে করবেন, এইটা দেখবে কিন্তু আপনার সেলার, বুঝছেন? সো সেলার যদি এইটা দেখে আর আপনি যদি ফুলি রেসপন্সিবিলিটি এটা নিয়ে যান, তাহলে সেলার কিন্তু আপনার এজেন্টের ফিটা পে করা লাগতেছে না। এক্ষেত্রে সেলার কিন্তু মোর এগ্রিবল থাকবে আপনার কাছে এই
প্রপার্টিটা বিক্রি করার জন্য, কারণ ওকে কম এক্সপেন্সটা বেয়ার করতে হবে। সো এর কারণে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটি, যেটা NAR, তারা বলছে যে ইয়েস, যারাই এখন থেকে বাড়ি কিনবেন তাদের এজেন্টের সাথে তাদের একটা এগ্রিমেন্ট থাকা বাধ্যতামূলক। ক্রেতা কি নিজের এজেন্টের ফি নিজে প্রদান করবেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। যেমন আন্ডার নিউ ল, যেটা মনে করেন আপনার ক্রেতা তার এজেন্টের ফি, যেমন আপনার কথা বলতেছিলাম, আপনি একটা বাড়ি থিঙ্ক করতেছেন বাড়ি ক্রয় করার জন্য, তখন আপনার এজেন্ট আপনাকে নিজে হায়ার করতে হবে, ওনার সাথে কিন্তু আপনার একটা নেগোসিয়েশন থাকতে হবে, ওনার সাথে একটা কন্ট্রাক্ট থাকতে হবে। দেন ওই কন্ট্রাক্টে থাকবে যেমন আপনি ওনাকে পার্সেন্টেজ ওয়াইজ পে করবেন নাকি লামসাম অ্যামাউন্ট পে করবেন। না, অনেক সময় দেখা যায়, সে ফর এক্সাম্পল আপনি এমন একটা প্লেসে একটা বাড়ি পাইছেন যে বাড়িটা আসলে 6 মাস 8 মাস 9 মাস কোনো একটা কন্ডিশনের কারণে বাড়িটা বিক্রি হচ্ছে না, রাইট? কোনোভাবে এটা মানে এক্সিকিউট হচ্ছে না। ওই ক্ষেত্রে সেলার বলতে পারে যে ওকে, আপনি এটা বাড়িটা নেন, আপনার এজেন্টের ফিটা আমি দিয়ে দেবো, হয়তো বা 100% দিয়ে দেবো, অথবা আপনি 50% দিয়ে দেবো। তখন হবে কি, যেমন আপনি দেখবেন যে ইট ইজ এ বেটার ডিল আমার জন্য, কারণ হলো আমার কস্টটা কমে যাচ্ছে, এক্সপেন্সটা কমে যাচ্ছে, রাইট? সো তখন হয়তো বা আপনার ওই ডিলটা ওয়ার্কআউট করার জন্য আপনি বলবেন আচ্ছা ঠিক আছে, যদি আপনি আমার এজেন্টের ফিটা দিয়ে দেন তাহলে আই উইল বাই দিস হাউস এবং লেটস গেট ইট ডান। অপোজিটও হতে পারে, অপোজিটটা এমনও হতে পারে যেমন এমন একটা প্লেসের অথবা এমন একটা জায়গায় যেখানে আসলে ডিমান্ডেবল, রাইট? তখন আপনি বলবেন যে না না, কোনো সমস্যা নেই, আমি আমার এজেন্টের যা ফি আছে আমি সবই দেবো, তারপরে আমি এই বাড়িটা অথবা এই প্রপার্টিটা চাই। তখন সেলার দেখবে যে না, আসলে আমাকে বায়ারের এজেন্টের কোনো ফি পে করা লাগতেছে না, এই ক্লায়েন্টটা আমার জন্য বেটার, অথবা এই যারা ক্রেতাটা আমার জন্য বেটার, মানে আমি আসলে ওনার কাছে সেল করে দিই, বুঝছেন? সো দ্যাটস হাউ ইট ইজ। সো আপনাকে বা বায়ারকে যে সবসময় 100% তাদের এজেন্টের ফি পে করতে হবে কি না, দের ইজ নো রাইট ও রং আনসার, ইট কুড বি, অথবা অনেক সময় সেলারও এগ্রি হবে যে আপনার এজেন্টের ফি কিছু পে করে দেওয়ার জন্য। অর্থাৎ এটা বায়ার এবং সেলার দুজনের আলোচনার মাধ্যমে হবে, এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ল নেই। প্রথমবার যারা বাড়ি কিনবেন সেই ক্ষেত্রে কি আসলে এজেন্টের ফি দেয়া একটু বাড়তি চাপ হবে কি? ডেফিনেটলি, কারণ দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন। কারণ হলো আমরা সবাই প্রথমবার যখন বাড়ি কিনি তখন আমরা এক্সাইটেড থাকি, বিকজ ইটস ইজ এ ফার্স্ট প্রপার্টি, এবং এটা হলো গিয়ে মনে করেন আপনার ওয়ান অফ দ্য আমেরিকান ড্রিম আমরা বলি, রাইট? সো যখনই আপনি বাড়ি কিনতে যাবেন প্রথমবারে, তখন এখানে অনেক স্টেপ আছে, অনেক প্রসিডিওর আছে, অনেক ডকুমেন্ট আছে, অনেক আপনার অ্যামাউন্টের ব্যাপার আছে এখানে। সো অনেক জিনিস আপনাকে নতুনভাবে আপনার কিন্তু অ্যাসোসিয়েট হতে হয় বা নতুনভাবে শিখতে হয়, জানতে হয়, প্রসেসের থ্রুতে যেতে হয়। এখন এর সাথে যদি আরেকটা এক্সট্রা প্রসেস, যেটা মানে এজেন্টের সাথে আপনার এগ্রিমেন্ট, এজেন্টের সাথে আপনার কমিশনের ব্যাপারটা, এটা যদি হয় তাহলে কিন্তু একটা ওয়ান এক্সট্রা হেডেক, রাইট? আরেকটা এক্সট্রা হেডেক হয়ে গেল। এরই সাথে সাথে হেডেকের সাথে সাথে কিন্তু অ্যামাউন্টও জড়িত। কারণ হলো গিয়ে যখন আপনি বাড়ি কিনবেন তখন আগে অনলি এজ এ ক্রেতাকে আপনার ক্লোজিং কস্ট প্লাস কিন্তু ডাউন পেমেন্ট 3% হোক 5% হোক হোয়াট এভার ইট ইজ, তারা কিন্তু এই দুইটা অ্যামাউন্ট কিন্তু হাতে থাকতে হয়। নাও এখন কিন্তু আপনার যে এজেন্টের যে কমিশন যেটা আছে ওটাও কিন্তু আপনার মোস্ট প্রবাবলি হাতে থাকতে হবে। এবং এই অ্যামাউন্টটা কত হতে পারে, যদি একটা $1 মিলিয়ন হাউস হয়, আর যদি আপনি আপনার এজেন্টের সাথে যদি আপনি 2% যদি আপনার এগ্রিমেন্ট থাকে তাহলে কিন্তু $20,000। এই 20,000 কিন্তু অনেক ফার্স্ট টাইম হোম বায়ারের জন্য অনেক টাকা হয়ে যাবে, অনেক ডলার হয়ে যাবে এটা। এখন এই মানে কোথাও বা কোনোভাবে যদি এই $20,000 যদি মর্গেজ এটা যদি অ্যাড করে নেয় ওদের মর্গেজ অ্যামাউন্টের সাথে, তাহলে তো ইজি, রাইট? তাহলে এটা ইজি হয়ে যাবে। এখনো পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে এটা মর্গেজ এটা অ্যাড করবে কিনা, বিকজ ইটস নট এ প্রপার্টি প্রাইস, ইট ইজ অ্যান এক্সট্রা ফিজ অথবা এক্সট্রা এক্সপেন্সেস। যদি এটা মর্গেজের সাথে অ্যাড করে নেয় তাহলে ফার্স্ট টাইম হোম বায়ারের জন্য ওই এক্সট্রা হেডেকটা হবে না। বাট যদি এটা মর্গেজ যদি অ্যাড না করে তাহলে কিন্তু ফার্স্ট টাইম হোম বায়ার যারা আছে অলমোস্ট তাদের তো হাতে অনেক ক্যাশ থাকা লাগে, এই এক্সট্রা $20,000 অথবা $25,000 যদি $1 মিলিয়ন হাউস হয় এক্সট্রা থাকতে হবে। এবং এইটা থাকা যে কত কষ্টকর, ইটস গোনা বি লাইক ভেরি টাফ। এবং এইটার কারণে হয়তো বা দেখা যাবে যারা ফার্স্ট টাইম হোম বায়ার আগে বাড়ি কিনে ফেলতেছিলেন তারা একটু ওয়েট করবেন, বিকজ ওই এক্সট্রা $20,000 অথবা $25,000 জেনারেট করার জন্য। সো ইয়েস, ইট ইজ গোনা বি লিটল বিট বার্ডেন। জি, আমরা বাড়ির মালিকদের যে ইনকাম ট্যাক্সের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, তবে একদম বেসিক দিয়ে আসলে শুরু করতে চাই। বাড়ির মালিকরা আসলে কি ধরনের কর সুবিধাগুলো পায়? There are so many benefits. So আপনার আমরা ইজি দিয়ে শুরু করি, রাইট? যখনই আপনি বাড়ির মালিক হন, রাইট,
সো সে ফর এক্সাম্পল আপনি যদি রেন্টে থাকেন তাহলে আপনি প্রতি মাসের পর একটা কিন্তু রেন্ট দিয়ে দেন ল্যান্ডলর্ডকে। ল্যান্ডলর্ড কিন্তু আপনার এটা নিয়ে উনি কিন্তু মর্গেজটা পে করে এবং ওনার প্রপার্টি ট্যাক্স এভরিথিং পে করে। বাট যখনই আপনি একটা বাড়ি কিনবেন, বাড়িতে মুভ হবেন, বাড়িতে যাবেন, ওইখানে অনেক ধরনের এক্সপেন্সটা চলে আসে। কী ধরনের এক্সপেন্স? মেবি আপনার যে ওল্ড মডেলটা ছিল এই মডেলটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন বিকজ আপনার টেস্ট ডিফারেন্ট, রাইট? আপনার রুফ হয়তো বা রুফ আগের তেমন একটা ভালো ছিল না, আপনি বললেন যে না আমি এটাকে চেঞ্জ করবো আমার রুফ। হয়তো বা আপনার মনে করেন আপনার সামনের ক্যানোপি অথবা গেট অথবা পিছনের কনক্রিটের ওয়ার্ক এটাও আপনি করতে চান বিকজ অফ দ্য ডিফারেন্ট ওয়েতে আপনি লুকটা আনতে চাচ্ছেন আপনার টেস্টের জন্য। তারপরে আপনার এক্সপেন্সেস হলো গিয়ে আপনার রিয়েল স্টেট ট্যাক্স। এই রিয়েল স্টেট ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে, মর্গেজের ইন্টারেস্ট অথবা মর্গেজের পেমেন্ট যেটা ওটা দিতে হবে। প্লাস যদি আপনার যদি রেন্ট থাকে, আপনি যদি মাল্টি ফ্যামিলি হাউস কিনেন, এক ফ্লোরে যদি আপনি থাকেন আর এক ফ্লোর যদি ভাড়া দেন, ওই ফ্লোরটাকে ভাড়া দিতে গেলে ওইখানে আপনার পেইন্টিং করা লাগতে পারে, আপনার রিপেয়ার করা লাগতে পারে, আপনার মেবি নতুন একটা কিচেন আপগ্রেড করা লাগতে পারে। তারপরে হইতে পারে যেমন আপনার কোন এডিশন, বিদ্যুৎ বিল, তারপরে ওয়াটার বিল, অল দোজ এক্সপেন্স। সো অ্যাজ এ হোম ওনার হিসেবে আপনি লাক্সারি পাবেন, আপনি ফ্লেক্সিবিলিটি পাবেন, আপনি এনজয় করতে পারবেন। এরই সাথে সাথে কিন্তু অনেক ধরনের এক্সপেন্সটা কিন্তু আপনার চলে আসে, রাইট? এই এক্সপেন্সগুলো আসলে যদি আপনি আপনার ট্যাক্স রিটার্নে আপনি দেখান তাহলে কিন্তু আপনি ট্যাক্স বেনিফিট পাবেন, রাইট? এখন কোয়েশ্চন হলো গিয়ে আমার যে আমি কি সব ধরনের এই যে এক্সপেন্সগুলো বললাম সব ধরনের এক্সপেন্সকে আমি আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবো কিনা? না, আসলে সব ধরনের এক্সপেন্স আমি দেখাতে পারবো না। একদম কমন এক্সপেন্সগুলো তাহলে কি কি? রাইট, ওকে। সো কোন কোন ধরনের এক্সপেন্স আমি আমার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবো এটা আসলে ডিপেন্ডস করে একটা কোয়েশ্চনের উপরে। এই কোয়েশ্চনটা আসলে কি? কোয়েশ্চনটা হলো যেই বাড়িটা আপনি কিনছেন এটা কি ওয়ান ফ্যামিলি হাউস নাকি মাল্টি ফ্যামিলি হাউস? সো সে ফর এক্সাম্পল আপনি ওয়ান ফ্যামিলি হাউস আপনি কিনছেন, রাইট? বিকজ হলো গিয়ে আপনার লোনের সামর্থ্য কম, অথবা আপনি চাচ্ছেন যে আপনার নিজের ওয়েতে আপনি কোনো টেনার নিতে চান না, আপনি নিজে একাই থাকবেন, আপনার ফ্লেক্সিবিলিটি, তারপরে বিগার স্পেস নিয়ে থাকবেন, হোয়াট এভার ইট ইজ, রাইট? এইটা যদি হয় আর আপনি যদি ওই ফ্যামিলি ওই অ্যাড্রেসে যদি আপনি থাকেন, ওই হাউসে আপনি থাকেন, তাহলে এইটা হলো গিয়ে আপনার কি প্রাইমারি রেসিডেন্স, রাইট? প্রাইমারি রেসিডেন্স যদি হয় ওইখানে আপনি কিন্তু কোনো রেন্ট দিতে পারবেন না বা কোনো রেন্টাল ইনকামও দেখাতে পারবেন না। এই ক্ষেত্রে প্রাইমারি রেসিডেন্সের জন্য দুইটা এক্সপেন্স, যেটা হলো কি প্রপার্টি ট্যাক্স এবং মর্গেজ ইন্টারেস্ট, এই দুইটা এক্সপেন্স কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন যদি না আপনি আপনার ট্যাক্স রিটার্নটা আইটেমাইজ করেন। বুঝছেন কি বলছি? সো সিঙ্গেল ফ্যামিলি হাউসের ক্ষেত্রে এই দুইটা কমন এক্সপেন্স, যেটা প্রপার্টি ট্যাক্স এবং মর্গেজ ইন্টারেস্ট, এই দুইটা কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন যদি আইটেমাইজ করেন। যদি এই হাউসটা যদি আপনি সিঙ্গেল ফ্যামিলি না হয়ে যদি মাল্টি ফ্যামিলি হয়, মাল্টি ফ্যামিলি এবং ওই হাউসে আপনি থাকতেছেন, এখন ওয়ান ফ্লোরে মেবি আপনি থাকতেছেন, আরেক ফ্লোর আপনি ভাড়া দিয়ে দিয়েছেন, রাইট? যখনই আরেকটা ফ্লোর ভাড়া দিয়ে দেবেন তখন কিন্তু ওই ফ্লোর থেকে আপনি রেন্টাল ইনকাম পাচ্ছেন, রাইট? যখনই রেন্টাল ইনকাম পাবেন, আইআরএস বলতেছে যে আপনি কোন থ্রুতে পাচ্ছেন, ক্যাশে পাচ্ছেন না জিলিতে পাচ্ছেন, আপনি কিন্তু ওই ইনকামটা আপনার ট্যাক্স রিটার্নে শো আপ করতে হবে এজ এ রেন্টাল ইনকাম হিসেবে। এরই সাথে সাথে আইআরএস এটাও বলছে যে ওই ইনকাম জেনারেট করতে যে এক্সপেন্সেসগুলো ইনকার হয়, রাইট? ওই যে সেকেন্ড ফ্লোর হোক অথবা ফার্স্ট ফ্লোর হোক, যেই ফ্লোর আপনি ভাড়া দেন না কেন, ওইখানে বা ওই ফ্লোরটা লিভেবল করার জন্য, ওই ফ্লোরটাকে কোনো যে মেইনটেনেন্স করার জন্য, ক্লিনিং করার জন্য, রুফ ঠিক করার জন্য, ওই ফ্লোরের যদি আপনি খনেরিসন এক্সপেন্স, যেটা বিল অথবা পানির বিল, যদি এইরকম যদি কোনো কিছু আপনার টেনার না পে করে, যদি আপনি পে করে থাকেন, তাহলে কিন্তু ওই এক্সপেন্সেসগুলো কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। সো লেটস মেক আপনার ম্যাথ ইজি, রাইট? ওই যে সেকেন্ড ফ্লোর যেটা বলতেছিলাম, লেটসে আপনি 1000 করে আপনি ওই রেন্টাল ইনকামটা পাচ্ছেন, রাইট? যদি 1000 করে পান তাহলে 12 মাসে কত পাচ্ছেন আপনি? $12,000, রাইট? বাট আপনার যদি কোনো একটা কারণে ওই যে প্রপার্টি ট্যাক্স, মর্গেজ ইন্টারেস্ট, রিপেয়ার, আপনার অল দোজ এক্সপেন্স যদি 12,000-এর উপরে হয়ে যায়, রাইট? তখন কিন্তু যদি 20,000, সে ফর এক্সাম্পল 20,000 এক্সপেন্স, যদি 20,000 এক্সপেন্স হয় আর ইনকাম ছিল কত? 12,000, তো এক্ষেত্রে আপনার নেট লস কত আসে? $8,000, রাইট? এই $8,000 কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্নে
দেখাতে পারবেন এবং এই $8,000 অন্যান্য যে আপনার ইনকাম আছে, সে ফর এক্সাম্পল আপনি W2-তে কাজ করতেছেন $50,000, ওই $50,000 থেকে এই $8,000 যেহেতু এটা লস, এটা কিন্তু বাদ যাবে, কারণ এটা হলো লস ছিল। তখন আপনার কম্বাইন্ড নেট ইনকামটা হবে 50 মাইনাস 8, which is $42,000. সো আপনাকে কিন্তু এই 42,000-এর উপরে কিন্তু আপনাকে ট্যাক্স পে করতে হবে, নট 50,000। সো এই রেন্টাল লসটা আপনাকে কিন্তু হেল্প করে আপনার অন্যান্য যে ইনকাম আছে ওই ইনকামকে কমানোর জন্য, রাইট? না, এখন আপনি এটা বলতে পারেন যে ওয়েল, এটা আমি বললাম যে $8,000 এক্সপেন্স, রাইট, অথবা লস। যদি 8,000-এর উপরে হয় তাহলে কি আমি কি দেখাতে পারবো, ওর আমি কি ম্যাক্সিমাম কত পর্যন্ত দেখাতে পারবো, সর্বোচ্চ কত পর্যন্ত দেখাতে ক্লেম করে দেব। সো সেম এক্সাম্পল আমরা যদি মনে করি যেমন আপনার $12,000 ছিল রেন্টাল ইনকাম, আর এক্সপেন্স কোনো একটা কারণে হয়ে গেছে $40,000, রাইট? সো ওই 40,000 থেকে যদি আপনি 12 থেকে যদি 40,000 যদি করেন, বাদ করেন, তাহলে আপনার থাকে তো $28,000 লস থাকে, রাইট? বাট $28,000 আপনি দেখাতে পারবেন না আপনার ট্যাক্স রিটার্নে, বিকজ IRS বলছে যে রেন্টাল ইনকামের আপনার লস যদি হয় তাহলে ম্যাক্সিমাম $25,000 পর্যন্ত দেখাতে পারবেন আপনার ট্যাক্স রিটার্নে, রাইট? সো ওই যে এক্সট্রা $3,000 ওইটা কিন্তু আপনার আর কোনো কাজে আসতেছে না। সো এই ক্ষেত্রে যেটা আপনার W2-তে 50,000 ছিল, ওইখান থেকে ইভেন দো আপনার $28,000 লস, 28,000-এর বেনিফিট পাবেন না, ম্যাক্সিমাম 25,000-এর বেনিফিট পাবেন লস, তখন এই 50 থেকে 25 বাদ দিলে থাকে কত, $25,000। ওই $25,000-এর উপরে কিন্তু আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে। সো ম্যাক্সিমাম কত অ্যামাউন্ট আপনি লস দেখাতে পারবেন, $25,000, বুঝছেন? না, এখন আরেকটা কোয়েশ্চেন করতে পারেন যে ওয়েল, লেটস সে আমার 2টা বাড়ি আছে, রাইট, রাইট, এবং দুটোটা বাড়ি থেকে সামহাও লেজিটিমেট আমার এক্সপেন্স চলে আসতেছে, রাইট, এবং দুটোটা বাড়িতে আমার লস আসতেছে। এখন কি আমি $25,000, $50,000 লস দেখাতে পারবো কিনা আমার ট্যাক্স রিটার্নে? আনফর্চুনেটলি নট, কারণ IRS বলতেছে যে এই রেন্টাল লসটা আপনার একটা প্রপার্টি থেকে আসুক, 2টা থেকে প্রপার্টি থেকে আসুক, অথবা 5টা প্রপার্টি থেকে আসুক, ডাজ নট ম্যাটার, অল টুগেদার ম্যাক্সিমাম ইন এ ইয়ার, একটা বছরে আপনি $25,000 পর্যন্ত ম্যাক্সিমাম লস দেখাতে পারবেন আপনার ট্যাক্স রিটার্নে। মানে প্রপার্টির সংখ্যা যতই বেশি হোক না কেন 25,000-এর বেশি ক্রস করা যাবে না। এক্স্যাক্টলি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।